শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন জিসকা ফার্মা লিমিটেড নিবেদিত পিউলি মেডিকেল 24 এ। দর্শক, ব্যথার কথা যখন আমরা বলি, সবচেয়ে বেশি যেই অংশে ব্যথা অনুভূত হয়, বিশেষ করে আমাদের দেশের মহিলারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় যেই অংশে ব্যথায়, তা হচ্ছে হাঁটু। হাঁটুর ব্যথার বিভিন্ন ধরনের কারণ রয়েছে বিভিন্ন ধরনের চিকিৎসা। আমাদের দেশে আছে আধুনিকতম চিকিৎসা, কিন্তু অনেকেই হয়তো জানেন না, বা জানে যারা হয়তো একটু কম জানে। আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, হাঁটুর আধুনিক চিকিৎসা। এবং কথা বলতে আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান, যিনি অর্থোপেডিক্স, হিপ, নি রিপ্লেসমেন্ট অ্যান্ড আর্থ্রোস্কোপিক সার্জন, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। দর্শক, আজকের বিষয় নিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়। আমরা বলছিলাম যে ব্যথার কথা যখন আমরা বলি, সবচেয়ে বেশি দেখা যায় যে মানুষ বলছে যে হাঁটুর খুব ব্যথা, বিশেষ করে হাঁটতে গেলে ব্যথা হচ্ছে, বা আস্তে আস্তে যাদের বয়স বাড়ছে ব্যথা হচ্ছে। তো হাঁটুতে এত ব্যথা কেন হয়? জি, ধন্যবাদ আপনারা অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী প্রশ্নের জন্য। হাঁটু তো আমরা দৈনন্দিন যে অঙ্গটা সবচেয়ে বেশি ব্যবহার করি, আপনি অবশ্যই হাঁটুকে মেনে নেবেন। আমরা সিঁড়িতে উঠতে, সিঁড়িতে নামতে, খেলতে গিয়ে বা দৈনন্দিন যাবতীয় কাজে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে হাঁটু। তো এখন হাঁটুর ব্যথার কারণ সম্পর্কে আপনি যখন জানতে চান, এটা অনেকেরই জন্মগত যদি হাঁটুতে যদি সমস্যা হয়, যাদের স্ট্রাকচারাল হাঁটুতে সমস্যা, তাদের অনেক সময় ব্যথা হয়। 2 নম্বর হচ্ছে হাঁটুতে আঘাত হতে পারে খেলতে গিয়ে, এবং বিভিন্ন পড়ে গিয়েও হাঁটুতে অনেক সময় আঘাতজনিত কারণে অনেক সময় ফ্র্যাকচার হয়, এবং পরবর্তীতে এই ট্রিটমেন্ট করলেও হাঁটুতে ব্যথা অনুভূত হয়। কিন্তু সবচেয়ে বেশি যে কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে সেটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস বা ডিজেনারেটিভ চেঞ্জ যখন হয়। মহিলা, বিশেষ করে আপনি যে প্রশ্ন রাখছেন মহিলাদের কেন বেশি, 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব মহিলাদের, তাদের হাঁটুর উপরিভাগে যে কার্টিলেজটা আছে সেটা ক্ষয়ে যায়, এবং এই কন্ডিশনটার নাম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এ কারণে ব্যথা হয়। কিন্তু তাছাড়াও অন্যান্য আরও কারণ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি কারো থাকে তাহলে হাঁটু ব্যথা হতে পারে, বা অন্যান্য আর্থ্রাইটিস যেমন গাউটি আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিস বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের জন্য হাঁটুতে ব্যথা হতে পারে। তাছাড়াও হাঁটুতে ইনফেকশন হতে পারে অতীতে, যেমন পড়ে গিয়ে হাঁটুর ভিতরে কিছু ব্লাড কালেকশন, সেখানে ইনফেকশন হয়, সে কারণে হাঁটু, বহুবিধ কারণে আমাদের হাঁটু ব্যথা হয়। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে যাদেরই হাঁটু ব্যথা, আমরা আমাদের ডক্টরসরা আছে, তারা সব কিছুতেই বয়সের কারণে নির্ধারণ করে, এবং সেই অস্টিওআর্থ্রাইটিস কারণটাকেই তারা মনে করে সব হাঁটুর ব্যথার কারণ। না, অস্টিওআর্থ্রাইটিস সব হাঁটুর ব্যথার কারণ না। খুবই সুন্দর কিছু কথা বলেছেন। আসলেই অনেক ধরনের কারণ রয়েছে যেগুলো আমাদের সাধারণ জনগণের কাছে কিছুটা হলেও অজানা। তো আমাদের দেশে দেখা যায় যে মহিলারাই বেশি ভুগছে, কিন্তু ইদানিং আমরা যখন দেখছি পুরুষরাও ভুগছে। আবার আগের দিনের কথা ছিল, বা একটু আগে আপনিও বলছিলেন যে বয়সের কারণে হতে পারে, কিন্তু আমরা ইদানিং দেখছি অল্প বয়সীদেরও হচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের বয়সে হচ্ছে, তাদের পিছনে কি কোনো আলাদা আলাদা কারণ রয়েছে? এখন যে কারণে সবাই যে বলছে যে মানুষ এখন আগের চাইতে কাজ কম করে, ধরেন আমরা যেটা বলি সেটা হচ্ছে কায়িক পরিশ্রমটাকে এখানে নিয়ে আসা যায়। যেমন মানুষ যদি দোতলা বা 3 তলা উঠে, এখন লিফটে উঠে, এই যে হাঁটুর যে কায়িক পরিশ্রমের প্রয়োজন ছিল, হাঁটু তো শুধু যন্ত্রণা, তার পাশে মাংসপেশি আছে, এবং এই মাংসপেশি স্ট্রেংথ দরকার হাঁটুকে ওঠার জন্য। কিন্তু যারা অলসভাবে থাকে বা যারা কায়িক পরিশ্রম কম করে, তারা খুব অল্পতেই
তাদের হাঁটুর ক্ষয়টা আর্লি স্টেজে শুরু হয়ে যায় আচ্ছা। এবং সে কারণে হাঁটুর ব্যথা খুব এখন আর্লি দেখা যায়। কিন্তু আপনি যদি আগের জীবনের কথা বলেন, লাইফস্টাইলের কথা বলেন, আগে মানুষ হাঁটতো, এত গাড়ি ঘোড়াও ছিল না, মানুষ কোনো এক জায়গায় গেলে রিক্সা চড়ে যেত না, সে হাঁটতো। এই হাঁটাতে তার হাঁটুর যে স্বাস্থ্যটা অনেক ভালো থাকতো এবং তার এই রোগই হতো কিন্তু অনেক পরে। যে রোগ আজকে 40-এ হচ্ছে বা 45-এ হচ্ছে, সেটা তখন 60 ঊর্ধ্বে হতো। এই যে আর্লি অস্ট্রোআর্থ্রাইটিস বা আর্লি হাঁটুর ক্ষয়টা দেখা যাচ্ছে, এটা মূলত কায়িক পরিশ্রমের অভাবে। দৈনন্দিন জীবনে সে এখন খুবই প্রযুক্তি নির্ভর হচ্ছে, লিফট নির্ভর বা গাড়ি নির্ভর হচ্ছে। সেজন্য আমি মনে করি যে এখনকার মানুষের অস্ট্রোআর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয় বা হাঁটুর ব্যথাটা এখন বেশি হচ্ছে। আপনি যেই কথাটি বলছেন, পাশাপাশি যখন এই ধরনের রোগীরা আসে তাদেরকে বলা হয় যে না, আপনি সিঁড়িটি কম ব্যবহার করুন, তাহলে এই ব্যাপারটি কেন হয়? হ্যাঁ, আমরা এজন্যই যে আমরা কায়িক পরিশ্রমের কথাটা এখন মানুষকে বেশি বলি, যে আপনি সকালে এক্সারসাইজ করবেন, বিকালে এক্সারসাইজ করবেন, যে জায়গাটা আপনার রিক্সায় যাওয়ার কথা সেটা আপনি কম যাবেন, হেঁটে যাবেন, বা দোতলা তিনতলা পর্যন্ত আপনি হেঁটে উঠবেন, বা যখন নামার বেলায় তখন বেশি লিফটে উঠবেন না, 5তলা থেকেও আপনি নেমে যেতে পারেন। এতে করে হাঁটুর যে স্বাস্থ্যটা সেটা বেটার হয় এবং যদি কেউ সুযোগ পায় তার খেলাধুলাকেও আমরা এখন বেশি অ্যাডভাইস করি, তাতে করে আমাদের হাঁটুর ব্যথাটা অনেক ডিলেইড সিমটম হয়। উপসর্গ আসতে সময় লাগতে জি, জি, লাগবে। আমরা অনেক ক্ষেত্রেই শুনি বা সাধারণ মানুষ বলে যে হাঁটুর ব্যথা বংশগত, তার দাদার ছিল বা দাদির ছিল, এখন তার হয়েছে। ব্যাপারটি কি যৌক্তিক? হ্যাঁ, এটা কিছুটা যৌক্তিক অবশ্যই। যাদের বংশ পরম্পরায় হাড় নরমের টেন্ডেন্সিটা বেশি থাকে, যদি হাড় নরম, যদি অস্টিওপোরোসিস আর্লি দেখা যায়, তাহলে উপরে যে কার্টিলেজটা সেটাও ডিস্ট্রয় আর্লি হয়, সেটা একটা আছে। বা স্ট্রাকচারাল যেটা আছে, অনেকেরই হাঁটুর স্ট্রাকচারের ভিতরে কিছু সমস্যা থাকে যেটা বংশ পরম্পরায় থাকে এবং তাদের অস্টিওআর্থ্রাইটিস বা ডিজেনারেশন যেটা হয় সেটা একটু আর্লি দেখা যায়। জি। আ- ওজনের সাথে হাঁটুর ব্যথার সম্পর্ক আছে, এই অবশ্যই। কথাটাই বলা হয়। জি, জি, অবশ্যই। ওজন যত বেশি, আপনি একটু খেয়াল করেন যে একটা সাধারণ মানুষ যার ওজন কম, তার হাঁটুর প্রেশার কম পড়ছে এবং হাঁটুর ক্ষয় কম হচ্ছে। কিন্তু যার 120 কেজি বা 100-র উপরে কেজি, তার প্রতিটি মোমেন্টে সেই ওই ওভারওয়েটটা হাঁটুর উপর প্রেশার পড়ছে এবং হাঁটু ক্ষয় হচ্ছে। এবং আমাদেরই, আমরা অনেক সময় আমরা যে কটা অ্যাডভাইস করি তার মধ্যে একটা ওজন কমানো একটা অ্যাডভাইস। তবে ওজন কমানো সবার যে কারণটা যে খাওয়া দাওয়ার উপর নির্ভর করে তা না, অনেক সময় হরমোনাল কারণেও ওজন কমে। সেজন্য আমরা অনেক ক্ষেত্রেই এন্ডোক্রাইনোলজির অ্যাডভাইস করার কথা বলি, অনেকের খাদ্যাভ্যাসের কথা বলি, অনেকে এক্সারসাইজের কথা বলি, অনেকে অনেকে যে অন্যান্য কোনো রোগ আছে কিনা, যে রোগের জন্য সে এক্সারসাইজ করতে পারছে না, এবং ডায়াবেটিস হলে তার এক্সারসাইজ করার টেন্ডেন্সি কমে যায়। এই সমস্ত দিক আমরা বিবেচনা করি তার ওজন কমানোর জন্য। জি। ওজনের পাশাপাশি ইদানিং আমরা দেখি বা শুনি যে বাচ্চাদেরও হাঁটুর সমস্যা হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কেন হাঁটুর সমস্যা হচ্ছে? যে বাচ্চাদের প্রথমত তার ইমিউনিটি কম, দ্বিতীয়ত তাদের যদি কোনো আলাদা জায়গায় ধরে টনসিলাইটিস হয়, সেখান থেকে রোগ জীবাণু রক্ত গিয়ে অনেক সময় হাঁটুতে সেন্ট্রালাইজ হয় এবং সেখানে সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, এর কারণেও হাঁটু ব্যথা হতে পারে। এক্ষেত্রে সাধারণত কি কি লক্ষণ দেখা যায়? হ্যাঁ, অবশ্যই বাচ্চা সে ব্যথা বলতে পারে, ফুলে যাওয়া বলতে পারে, লাল হয়ে যাওয়া বলতে পারে, মুভমেন্ট রেস্ট্রিকশনের কথা সে বলতে পারে, তার জ্বর হতে পারে, তার অ্যানোরেক্সিয়া হতে পারে, অর্থাৎ ক্ষুধামন্দা হতে পারে। এই সমস্ত দেখে আমরা ইয়ে করে অ্যাসেস করি এবং অনেক সময় আমরা এক্স রে বা অনেক ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম হাঁটুতে করেও তার ডায়াগনোসিস করি তার হাঁটুতে কি হয়েছে।
আর বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লক্ষণ সাধারণত দেখা যায়। তো লক্ষণ দেখে কিভাবে পার্থক্য করা যায় কিনা যে সেই ক্ষেত্রে কোন ধরনের ব্যথা হয়েছে? যে এটা অত্যন্ত জটিল প্রশ্ন। যেমন বাচ্চাদের ব্যথা একরকম, বা মাঝবয়সী লোকদের ব্যথা একরকম, বা ওল্ড এজের ব্যথা একরকম। এটা তো একটা পার্থক্য করে, বয়স ভেদে তার রোগের পার্থক্য। আমরা যখন দেখি যে অনেক সময় মাঝবয়সী তাদের ব্যথার লক্ষণটা একটু কম, তারা অনেক সময় বলে যে আমার মাঝে মাঝে সমস্যা হচ্ছে, কিন্তু কি হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। তখন আমরা এক্সামিন করি, খুব সূক্ষ্মভাবে তার পরীক্ষা নিরীক্ষা করি, এবং অনেক সময় তাদেরকে বিভিন্ন ইনভেস্টিগেশন করেও তার ব্যথার কারণগুলো আমাকে। এই পরীক্ষা নিরীক্ষা নিয়ে কিছু কথা রয়েছে, তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলছি, আমার নাম ইদ্রিস মিয়া। জি 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 দর্শক, আপনার কথা শুনতে পাচ্ছি। আমার হাঁটুতে ব্যথা হয়, দুই হাঁটুতে ব্যথা হয়। আমার উপরে একতলা থেকে ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাইতে ব্যথা হয়। এমনি স্বাভাবিক অবস্থায় গত এক সপ্তাহ ধরে ব্যথা হচ্ছে, বা নামাজ করতে কষ্ট হচ্ছে হাঁটুতে, বড় হাঁটুতে। জি দর্শক, আপনার বয়স? বয়স 55। জি ধন্যবাদ। আপনার কি আগেও কখনো হাঁটু ব্যথা ছিল, না নতুন হচ্ছে? ব্যথাটা মাঝে মধ্যে হয়, কিন্তু গত এক সপ্তাহ কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা যেহেতু আপনার অনুপস্থিতিতে আমরা আপনার হাঁটুর ব্যথা আলোচনা করছি, তো প্রথমত আমরা তার বয়স দেখব, যে তার বয়সটা 55। তো এখানে একটা ডিজেনারেটিভ কন্ডিশন একটা আসে। তাছাড়াও আমরা কনসিডার করব তার গাউট আছে কিনা, ইউরিক অ্যাসিড অ্যাসেসমেন্ট করব, তার রিউমাটো আর্থ্রাইটিস টেস্ট, এনটিসিসিপি অ্যাসেসমেন্ট করব। তারপরে তার এক্সামিন করে আমরা দেখব যে অতীতে কোনো ইনজুরি ছিল কিনা, লিগামেন্ট ইনজুরি বা কোনো ফ্র্যাকচার ছিল কিনা, এটা আমরা দেখব। 2 নম্বর হচ্ছে যে তার দৈনন্দিন অবস্থায় কোন অবস্থায় তার ব্যথা হচ্ছে, সিঁড়িতে উঠতে, নামতে, না বসতে, এগুলো সব কনসিডার করে তাকে আমরা চিকিৎসা দিব। চিকিৎসার ভিতরে আমরা শুধু ওষুধই দিব না, তাকে আমরা এক্সারসাইজ করার কথা বলবো, বা ফিজিওথেরাপির কথা বলবো, এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা কনসিডার করব। তার মানে চিকিৎসা দেওয়ার আগে তার অবস্থাটা কি হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখাটা বেশি প্রয়োজন। অবশ্যই ডায়াগনোসিস করে তারপরে আমরা চিকিৎসা দেব। এই ডায়াগনোসিসের কথা থেকে একটু জানতে চাই। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে, যে যখন ব্যথা হচ্ছে তাকে একটি এক্সরে করতে দেওয়া হয় এবং তারপরে তার চিকিৎসা শুরু হয়ে যায়। ব্যাপারটি কতটুকু যৌক্তিক? হ্যাঁ, সামান্য সমস্যা হলে একটা এক্সরে করে একটা প্যারাসিটামল বা একটা ব্যথার ওষুধ দিয়ে যদি কমিয়ে ফেলা যায়, তাহলে প্রান্তিক চিকিৎসকদের দোষ দিয়ে লাভ নেই। কিন্তু যদি রিপিটেডলি আমরা দেখব যে সে ইনভেস্টিগেশন ছাড়া 1-2বারে ভালো হচ্ছে কিনা, কিন্তু সে যদি 1-2বারে ভালো না হয়, তবে অবশ্যই আমাকে ডায়াগনোসিস করতে হবে। কারণ হাঁটুর ব্যথার কারণ শুধু একটা না, এটা প্রায় 15-20টা কারণে হাঁটুর ব্যথা হতে পারে। সেজন্য দ্বিতীয় অর্ধে আমি অবশ্যই তাকে সুচারুভাবে হাঁটু এক্সামিন করব, সুন্দরভাবে তার হিস্ট্রিটা নিব, এবং তার ইনভেস্টিগেশন করব এক্সরে ছাড়াও। তার রিউমাটো আর্থ্রাইটিস আছে কিনা, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস কিনা, গাউটি আর্থ্রাইটিস কিনা, তার কোনো ইনজুরি আছে কিনা, প্রয়োজন পদে আমরা এমআরআই করে সূক্ষ্মভাবে তার ডায়াগনোসিস করে তারপরে আমরা চিকিৎসা দেব। আসলেই যদি চিকিৎসা দেওয়া হয়, অনেক সময় রোগীর ভেতরে একটা কনফিউশন তৈরি হয় যে আগে অন্তত ব্যথা সারছে, এখন উনি তো ব্যথা সারাতে পারছে না, উনি একজন এক্সপার্ট, উনি বারবার খালি পরীক্ষা নিরীক্ষা করছে। সেজন্য সবাইকে, যারাই হাঁটুর ব্যথা প্র্যাকটিস করেন, তাকে সুন্দরভাবে বোঝানো উচিত বা কাউন্সেলিং করা উচিত যে আপনার কিন্তু এই কারণে ব্যথা হচ্ছে, এর ইনভেস্টিগেশন আমাদের এখানে নেই, আমরা আপনাকে ঢাকা বা স্পেশালিস্টের কাছে পাঠাচ্ছি। ধন্যবাদ। আমাদের দেশে এখনো এইরকম একটি প্রবণতা রয়েছে যে ব্যথা হলে আগে ঔষধ খাবে, তারপরে চিকিৎসকের কাছে যাবে। এই বিষয় নিয়ে কথা বলবো, তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে আছে। দর্শকের প্রশ্নটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি।
প্রিয় দর্শক, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ডাক্তারের কথা বলতাম। জি জি, স্যার আমাদের সাথে আছেন, আপনার পরিচয়টি দিন এবং প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার পরিচয়টি দিয়ে আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার পরিচয়টি দিন এবং প্রশ্নটি করুন। আমি রাজশাহী থেকে বলতেছি। আমার ওয়াইফের এই যে পায়ের গোড়াতে ব্যথা করতেছে বেশ কিছুদিন থেকে। সে চলাফেরা করতে লাগে, ব্যথা করে জায়গায়। তো এটি কি ওষুধ খালে কি ভালো হবে না অন্য কোনো ট্রিটমেন্ট করতে হবে একটু জানাবেন। জি, আপনার ওয়াইফের বয়স এবং তার কি ডায়াবেটিস আছে কিনা এই ব্যাপারটা একটু জানলে ভালো হয়। ডায়াবেটিসটা নয়, বয়স 33 বছর বয়স। জি, ধন্যবাদ। অল্প বয়সের হাঁটুর ব্যথা ডেফিনেটলি আমরা প্রথমে যেটা এক্সক্লুড করব বা বাইরে রাখবো যে কারণটা, সেটা হলো অস্ট্রোআর্থ্রাইটিস। তো 33 বছর বয়সে আমরা প্রথম যে কনসিডারেশন করব তার কোনো আঘাত আছে কিনা, এক নম্বর। উনি পায়ের গোড়ালির কথা বলছিলেন। পায়ের গোড়ালির ব্যথা। তার পায়ের গোড়ালির ব্যথার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে প্রথমে আমরা যেটা দেব তার ডায়াবেটিস আছে কিনা, তার ইউরিক অ্যাসিড বেশি কিনা, গাউটি আর্থ্রাইটিস আছে কিনা, তার প্লান্টার ফ্যাসাইটিস বা ওই যে হাড় বেড়ে গেলে প্লান্টার ফ্যাসাইটিস হচ্ছে কিনা, এবং অন্যান্য হাড় নরম কিনা, অন্যান্য জিনিস আমরা কনসিডার করব। অনেক সময় দেখা যায় যে কোমরে ব্যথা থেকে রেডিয়েট করে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। সো এই সমস্ত কারণ যখন হিস্ট্রি নিব সেখান থেকে অ্যাসেস করব। প্রয়োজনে আমরা পরীক্ষা নিরীক্ষা করব। পায়ের গোড়ালি ব্যথা সাধারণত এক্সরে করলে হয় বা অন্যান্য রক্ত পরীক্ষা করব। করার পরে যদি আমরা দেখি যে এটা প্লান্টার ফ্যাসাইটিস অথবা যদি দেখি যে এটা কোমরের থেকে ব্যথা রেডিয়েট করছে, এভাবে আমরা চিকিৎসা দেব। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরছি। আমরা কথা বলছিলাম যে আমাদের দেশে একটি প্রবণতা রয়েছে যে ঔষধ খাবে আগে এবং ব্যথানাশক ঔষধ খাওয়ার পরে যদি ব্যথা ভালো হয়ে যায় তাহলে চিকিৎসকের কাছে যাবে না এবং তার সাথে ক্যালসিয়াম গ্রহণ করবে। এই ব্যাপারটি দেখা যায় অনেক দিন ধরেই চলতে থাকে। এই ব্যাপারে একটু জানতে চাই যে কতটুকু এটি যৌক্তিক। ধন্যবাদ। আমাদের আন্তর্জাতিক কিছু নিয়ম আছে ডাক্তারদের, সেটা হচ্ছে ডায়াগনোসিস ছাড়া কোনো চিকিৎসা চলবে না। আপনাকে রোগ বের করতে হবে, আপনার সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। এখন আপনি টেম্পোরারি আপনি হয়তো 1-2 দিনের জন্য আপনি ব্যথানাশক ওষুধ দিয়ে কমিয়ে রাখতে পারেন, কিন্তু দিনের পর দিন আপনার রোগের সূক্ষ্ম নিরূপণ না করে আপনি ওষুধ চালিয়ে যাচ্ছেন, এটা আনএথিক্যাল। সেজন্য আমরা সবসময় বলি যে আপনি ডায়াগনোসিস না করে, এবং ডায়াগনোসিসটা সেটা লিখতে হবে প্রেসক্রিপশনে, এবং সেই ডায়াগনোসিস অনুযায়ী আপনাকে অবশ্যই চিকিৎসা সেই মাত্রা অনুযায়ী দিতে হবে। আপনি ডায়াগনোসিস করলেন ধরেন অস্ট্রোআর্থ্রাইটিস, এবং সেই অস্ট্রোআর্থ্রাইটিসের কী মাত্রা, এটা কি গ্রেড 1, তাহলে সেই গ্রেড 1-এর চিকিৎসা দিতে হবে। এটা যদি গ্রেড 2 হয় তাহলে বলতে হবে যে আপনার গ্রেড 1-এর চিকিৎসা চলছে না, গ্রেড 2-তে আমরা চিকিৎসা দিচ্ছি। আর যদি গ্রেড 3 যদি ফেইল্ড কেসেস হয় তাহলে সেই অনুযায়ী আমরা অ্যাডভোকেট করব যে আপনার মেডিকেল ট্রিটমেন্ট ফেল করেছে, এখন সার্জিক্যাল ট্রিটমেন্ট আসে। ধন্যবাদ। আমরা একটু আগে আলোচনায় শুনছিলাম যে এক্সরে করা এবং এক্সরে করাই যথেষ্ট নয়, কখনো কখনো তারপরে এমআরআই পরীক্ষাও করতে হতে পারে। তো এই যে পরীক্ষাগুলো বিভিন্ন ধরন রয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই, কিন্তু তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে আছে, সেই দর্শকের প্রশ্নটি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টি দিন এবং প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, আমি ঢাকা থেকে বলছি। জি। আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারপরে ডায়াবেটিস আছে, হাঁটুতে আমার প্রদাহ সৃষ্টি হয় হঠাৎ হঠাৎ। যখন আমি টক খাবার খাই, দানাদার খাবার খাই বা লাল খাবার খাই, তখন আমার এই সমস্যাটা বেড়ে যায়। তো আমি এটার জন্য এইচ ট্যাবলেট খাই আর ক্যালসিয়াম খাই, অনেক সময় লাগে নিয়ন্ত্রণ হইতে। আসলে এটার জন্য আমি কি চিকিৎসা নিব?
ধন্যবাদ। আপনার অত্যন্ত সুন্দর একটা কেস আমরা সিলেক্ট করেছি। উনি যে খাদ্য তালিকার কথা বলেছেন, দেখা যাচ্ছে যে এই সমস্ত খাদ্যের ভেতরে ইউরিক অ্যাসিড বেশি থাকে এবং বিশেষ করে মাংস বা কিছু শাক আছে বা ডাল আছে, এই ডালের ভিতরে ইউরিক অ্যাসিড আছে এবং এই ইউরিক অ্যাসিডগুলো আমাদের জয়েন্টের যে আমাদের কার্টিলেজ আছে ওখানে সেন্টার হয় এবং খুবই পেইনফুল হয়, ইনফ্ল্যামেশন হয় এবং পেইন হয়। সেজন্য এই ধরনের যে খাওয়া খেলে তার হাঁটু ব্যথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে সে কেন এই খাওয়া খাবে? তাকে তো সে বুঝতেই পারতেছে যে এই খাওয়া খেলে তার হাঁটু ব্যথা, সে তো এই খাওয়া প্রয়োজন নেই খাওয়া। নাম্বার 2, যাদের কার্ডিয়াক সার্জারি হয়েছে বা যাদের ডায়াবেটিস আছে তাদেরকে প্রথম ট্রিটমেন্টের লাইনে ড্রাগস আসবে না, ফিজিও আসবে, অর্থাৎ এক্সারসাইজ করে হাঁটুর ব্যথা কমানো। কারণ ডায়াবেটিস যাদের আছে তাদের অনেক ওষুধ খেতে হয়, সেক্ষেত্রে কিছু কিছু হাঁটুর ব্যথার ওষুধ আছে সেই ওষুধগুলো গ্লুকোসামাইন ডায়াবেটিস বাড়িয়ে দেয়। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে ব্যথার ওষুধ কম খাবেন ডায়াবেটিসরা, কারণ ডায়াবেটিসের যদি ব্যথার ওষুধ খায় তাহলে কিডনি সমস্যা হবে। এবং আমরা তাদেরকে অবশ্যই বলবো তারা যেন নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করে হাঁটুর, এবং সেভাবে তার ব্যথা নিয়ন্ত্রণ। অবশ্যই ব্যায়ামের আসলে খুবই গুরুত্ব রয়েছে এসব ক্ষেত্রে। আমরা বলছিলাম ইনভেস্টিগেশন বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা। তো এক্সরের কথা যখন আসে এক্সরে করা হয়, কিন্তু যখন বলা হয় এমআরআই করতে তখন কিন্তু অনেকে পিছিয়ে আসে এবং দেখা যায় যে এই একটি এমআরআই করতে গিয়ে তার মাস ক্ষেপণ করে ফেলছে বা কেউ কেউ বছর পার করে ফেলছে। তো এমআরআই আসলে কখন করা উচিত? ধন্যবাদ অত্যন্ত সুন্দর প্রশ্নের জন্য। আসলে কিছু কিছু সময় আসে যখন এক্সরেতে সেই জিনিসটা ধরা পড়ে না। ধরুন আমার যদি হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়, আমি দেখতে পাচ্ছি যে লিগামেন্ট ইনজুরি, কিন্তু রোগী হয়তো বুঝতে পারতেছেন যে লিগামেন্ট কি বা এটার ইনজুরি হলে ক্ষতিকারক দিক কি, তখন আমরা এমআরআই শরণাপন্ন হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের সন্দেহ হলো যে হাঁটুর ভিতরে কিছু ইনফেকশন হতে পারে এবং সেটা সফট টিস্যুতে বা আশেপাশে ছড়িয়ে যায়, সেক্ষেত্রেও অনেক সময় আমরা এমআরআই করি। অনেক সময় হাঁটুর ভিতরে সাইলেন্ট কিছু টিউমার থাকে এবং সেজন্য ডায়াগনোসিসের জন্য ক্রিটিক্যাল ইস্যুস আইডেন্টিফাই করার জন্য আমরা অনেক সময় এমআরআই করি। তবে আমি যেটা বলতে চাই, যত্রতত্র এমআরআই না করাই ভালো, প্রয়োজন নেই। একটা রোগী অনেক খরচ, রোগীকে ডাক্তার দেখানোর খরচ, ইনভেস্টিগেশনের খরচ, ওষুধ চালানোর খরচ, আবার রিইনভেস্টিগেশনের খরচ। সুতরাং আমরা হলো ওই ক্ষেত্রে বাধা দিই যে আনএক্সপেক্টেড যদি এমআরআই করা হয়। ধন্যবাদ। আমরা একটু পিছনে চলে আসি। আমাদের দেশের যে অভ্যাসের কথা একটু আগে বলছিলাম যে অনেকে ব্যথার ওষুধ খেয়ে ফেলে নিজে থেকেই এবং দেখা যায় অন অ্যান্ড অফ, মানে কখনো খাচ্ছে নিজে থেকেই, আবার বন্ধ করে দিচ্ছে, আবার ফার্মেসিতে যাচ্ছে, আবার আরেক ধরনের ব্যথার ওষুধ গ্রহণ করছে, সাথে ক্যালসিয়াম খাচ্ছে। তো এই ওষুধগুলো সাধারণত কতদিন পর্যন্ত নিজে থেকেই খেতে পারবে, আর কখন তার আর নিজে থেকে খাওয়াটা উচিত নয়, তখন চিকিৎসকের কাছে যাওয়াটা উচিত? আমি তো মনে করি যখনই ইন্টারন্যাশনাল যে গাইডলাইন্স আছে ট্রিটমেন্টে, যখনই তার হাঁটু ব্যথা হবে, প্রাথমিক যদি খুব অল্প সময়ের জন্য নাপা বা প্যারাসিটামল খেয়ে, আমার মনে হয় ডাক্তারের সাথে যোগাযোগ করাটাই সবচেয়ে ভালো। কারণ সে ট্রিটমেন্ট নিজে নিয়ে নিচ্ছে। আপনি যে বলছেন যে সে ওষুধ খাচ্ছে, যেভাবে সাধারণভাবে বলছেন, আমরা কিন্তু সেভাবে সাধারণভাবে নেই না। আমরা মনে করি সে ট্রিটমেন্টের পুরা দখলদারিত্ব সে নিজের হাতে নিয়ে নিচ্ছে, অর্থাৎ সে নিজেই নিজের ট্রিটমেন্ট করছে এবং এইটার যে কমপ্লিকেশন, এটার যে জটিলতা, এ সম্পর্কে তার কোনো ধারণা হচ্ছে না। তার মানে ইট ইজ টাইপ অফ সুইসাইডাল। আচ্ছা, আমরা আরও কথা বলবো হাঁটুর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, পিউলি মেডিকেল 24 থেকে যাচ্ছি একটি বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির আগে কথা বলছিলাম আমরা যে বিভিন্ন ধরনের ঔষধ গ্রহণ করার যে একটা প্রবণতা রয়েছে সেই ঔষধের ব্যাপারে। তো আমরা দেখি যে অনেকে আছে ক্যালসিয়াম গ্রহণ করছে, অনেকে আছে বিভিন্ন ধরনের ইনজেকশন গ্রহণ করছে। এই ব্যাপারে একটু জানতে চাই।
ধন্যবাদ। ক্যালসিয়াম এটা অনেকেই না জেনে গ্রহণ করে, বিশেষ করে তাদের একটা ধারণা ক্যালসিয়াম খেলে ব্যথা কমে যায়, ক্যালসিয়াম খেলে হাঁটুর ব্যথা কমবে, ক্যালসিয়াম খেলে কোমরে ব্যথা কমবে, এটা একটা ধারণা আছে মানুষের ভিতরে, সেটা খায়। কিন্তু বছরকে বছর যারা খাচ্ছে তাদের কিছু সমস্যা, অনেকে কিডনিতে পাথর হচ্ছে, এবং বিশেষ করে আমরা অনেক দেখেছি, আমরা অনেক সময় ক্যালসিয়াম যদি বেশিও লেখে, কার্ডিওলজিস্টরা সেখানে বলে যে না, আপনারা অবশ্যই 1.5-2 মাস কিন্তু অল্প ডোজে খাবেন। তো আমি মনে করি এখানে কার্ডিওলজিস্টের অবশ্যই যুক্তিসঙ্গত কারণ আছে, তারা অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়া পছন্দ করে না। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ক্যালসিয়ামটা দেওয়া হচ্ছে অস্টিওপোরোসিসের চিকিৎসা, এবং অস্টিওপোরোসিস চিকিৎসার একটা ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আছে, এবং ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ফেডারেশন যেটা আছে তারা এই গাইডলাইনটা তৈরি করেছে। এবং দেখা যায় যে আমরা যে বিএমডি বা টেক্সা স্ক্যান করে থাকি প্রতি বছর একটা নির্দিষ্ট সময়, সেখানেই গ্রেড আছে নর্মাল, অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস, এবং সেই গাইডলাইন অনুযায়ী আমাকে ক্যালসিয়াম বা অস্টিওপোরোসিসের চিকিৎসাটা সেভাবে আমরা করতে হবে। এবং এখানে দেখা যায় যাদের গ্রেড 2 বা গ্রেড 3 আছে, সেখানে শুধু ক্যালসিয়াম খেলে হয় না, সেখানে অ্যান্টি অস্টিওপোরোসিস যে মেডিসিন আছে, ডেনুসোমাব আছে, বা আমরা যেটা বলি টেরিডোপেপটাইড আছে, এই সমস্ত ওষুধ লাগে। এখন আপনি বারবার করে জোর করে খালি বছরকে বছর ক্যালসিয়াম খান, এটা তো অনেক ক্ষতিকর দিক আছে। এবং অপচয়, আমাদের দেশে যেভাবে ক্যালসিয়ামটা খাওয়া হয়, এটা মোরলেস অপচয় বলে আমি মনে করি। দ্বিতীয়ত, ইনজেকশন বা স্টেরয়েড ইনজেকশনের কথা বলছেন, যেটা হয় ইন্টারন্যাশনালি ট্রিটমেন্ট গাইডলাইন যেটা হাঁটুর চিকিৎসায় দেওয়া আছে, সেটা আছে যখন খুব প্রদাহ হয়, হাঁটুতে বেশি ইনফ্লামেশন হয়, সেখানে একটা দেওয়ার কথা বলা আছে, যে বছরে একটা, অতিরিক্ত না। কিন্তু অধিকাংশই যারা ওষুধে ভালো হচ্ছে না, এইরকম কেসে সে বারবার বারবার ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিচ্ছে এবং স্টেরয়েড দিচ্ছে। এখানে কিন্তু গাইডলাইন্সে আরও কিছু ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশনের কথা বলা আছে, যেটা ভিস্কো সাপ্লিমেন্টেশন আছে। ভিস্কো সাপ্লিমেন্টেশন দেওয়ার একটা ট্রিটমেন্ট মোডালিটি আছে ইন্টারন্যাশনালভাবে, কিন্তু এটা আমাদের অস্টিওআর্থ্রাইটিসের গ্রেড 2-তে আমরা সাধারণত এই ইনজেকশনগুলো ব্যবহার করি। জি, সুতরাং যত্রতত্রভাবে স্টেরয়েড অবশ্যই হাঁটুর জন্য ক্ষতিকারক, এটা আমি সবাইকে বলতে চাই। তাহলে আধুনিক চিকিৎসা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, আধুনিক চিকিৎসা বলতে এটাই বুঝি যে প্রথমে আমরা রোগীকে সুনিপুণভাবে আমরা হিস্ট্রি নিব, ইতিহাস নিব, তার পরীক্ষা নিরীক্ষা করব, তার অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন করে, ডায়াগনোসিস করে, তার এই ডায়াগনোসিসে যে ট্রিটমেন্টটা প্রয়োজন, যেটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ, সেই ট্রিটমেন্টটার নামই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট এবং আধুনিক চিকিৎসা। তো এই আধুনিক চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশে বলা হয় অনেক ধরনের অপারেশন রয়েছে, সেই অপারেশন ব্যাপারে একটু জানতে চাই। তার আগে একজন দর্শক আমাদের সাথে আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। জি দর্শক, আপনার পরিচয়টি দিন এবং প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছি, আমার নাম রতন কুমার দাস। আমার মিসেস হলো ডান হাতের মধ্য আঙ্গুলি হঠাৎ করে বাঘ হয়ে যায়, সেটাকে শক্ত হয়ে যায়, আবার টান দিলে আস্তে আস্তে ছেড়ে যায়। এই বিষয়ে আমি স্যারের কাছে পরামর্শ চাচ্ছি। ধন্যবাদ। এই কন্ডিশনটার নাম হচ্ছে ট্রিগার ফিঙ্গার। ট্রিগার ফিঙ্গার হলে সাধারণত আমাদের আটকে যায়, মানে বন্দুকের ট্রিগারের মতো হয়। তো সাধারণত এখানে যে একটা শীত আছে, একটা টেন্ডন আছে, টেন্ডনের উপরিভাগে এক ধরনের শীত আছে, এই শীতটা অনেক সময় থিকেন্ড হয়, এবং বিশেষ করে ডায়াবেটিস বা ওভারওয়ার্কের জন্য এগুলো হয়। সাধারণত আমরা যেটা আমরা ট্রিটমেন্ট করি, আমাদের অর্থোপেডিক সার্জন অনেক সময় এটা ইন্ট্রালেশনাল স্টেরয়েড ইনজেকশন দেই, মাত্রা অনুযায়ী ইনজেকশন দেই। সেটা একবার দেই, সেটা যদি ভালো না হয় তাহলে আমরা অপারেটিভ ট্রিটমেন্ট। ধন্যবাদ স্যার। কথা বলছিলাম আধুনিক চিকিৎসা নিয়ে। আধুনিক চিকিৎসার মধ্যে ইদানিং শুনি আমরা স্টেম সেল থেরাপি,
পিআরপি থেরাপি, আর্থ্রোস্কোপিক সার্জারি ইত্যাদি বিভিন্ন বিষয়, এই ব্যাপারে একটু জানতে চাই সংক্ষেপে। ধন্যবাদ। আজকের সবচেয়ে সুন্দরতম কোশ্চেন এটাই, যে আধুনিক চিকিৎসা আমরা কারণ বের করব, আমাদের ডায়াগনোসিস করব। ধরেন আমরা যদি লিগামেন্ট ইনজুরি থাকে, হাঁটুর ভিতরে ব্যথা কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে তার হাঁটুর ভিতরে লিগামেন্ট আছে, এসিএল বা পিসিএল বা মেনিসকাস, এগুলা যদি ইনজুরি হয় তাহলে মিনিমাম ইনভেসিভ সার্জারি করব, অর্থাৎ হাঁটুতে ছিদ্র করে আর্থ্রোস্কোপি দিয়ে এই চিকিৎসা সুনিপুণভাবে তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটার নামই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস। এটা একটা। 2 নম্বর হচ্ছে আমরা কখন আমরা অস্টিওআর্থ্রাইটিস যদি হাঁটুর হয় কিভাবে আমরা ট্রিটমেন্ট করব। আর্লি স্টেজ আছে, ইন্টারমিডিয়েট স্টেজ আছে, লেট স্টেজ আছে। আর্লি স্টেজে আমরা অবশ্যই তাকে আমরা ওষুধ দিয়ে বা ফিজিওথেরাপি দিয়ে করব। দ্বিতীয় স্টেজে আপনি যে প্রশ্নটা করেছেন, যদি দ্বিতীয় স্টেজ, তো এখনও অপারেশনের স্টেজ হয়নি কিন্তু ওষুধ কাজ করছে না, এরকম একটা স্টেজ যদি হয় তখন আমরা অনেক সময় পিআরপি বা স্টেম সেল থেরাপি দেওয়া হয়। এখন পিআরপি ইন্টারন্যাশনালি যদিও এটা বইপত্র আসে নাই, কিন্তু রিজেনারেটিভ মেডিসিন যেটা আছে সেখানে পিআরপির কথা উল্লেখ আছে এবং এটার ফার্স্ট জেনারেশন পার হয়ে এখন সেকেন্ড জেনারেশন এবং অনেক রকম মডিফিকেশন রিসার্চ এটার ভেতরে আছে এবং এখানে অবশ্যই সাকসেস হচ্ছে। কিন্তু অনেক সময় এই সাকসেস রেটটা 100% হয় না। সাকসেস রেট কারো কারো 60%, কারো কারো 80%, কিন্তু আমাদের দেশে অনেকেই 100% সাকসেস চাচ্ছে, এটা আসলে হয় না। তো আমি অবশ্যই পিআরপির বিরুদ্ধে না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তার ডায়াগনোসিস করে এবং অ্যাপ্রোপ্রিয়েট স্টেজে পিআরপি থেরাপিটা বা স্টেম সেল থেরাপি দেওয়ার কথা। যদি এই ধরনের চিকিৎসা করতে হয় তাহলে সে কি সাধারণ চিকিৎসকের কাছে যাবে নাকি অর্থোপেডিক সার্জনের কাছে যাবে? এই প্রশ্নটি কিন্তু অনেকেই করেন। না, ভালো প্রশ্ন করেছেন। সব অর্থোপেডিক সার্জন যে পিআরপি থেরাপি দেয় বা সেটা অ্যাডভাইস করে বা সেটা প্র্যাকটিস করে তা না। বেশ কিছু অর্থোপেডিক সার্জন করে, তবে যারা করে তাদের সাকসেস রেট অনুযায়ী আমরা করি। আমাদের দেশে অনেকেই পিআরপি থেরাপি করে, যাদের সাকসেস রেট ভালো আমরা তাদের কাছে। কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই যে কিভাবে আমরা আমাদের হাঁটুটাকে সুরক্ষিত রাখতে পারি, ভালো রাখতে পারি। ধন্যবাদ। হাঁটু অত্যন্ত একটা ব্যবহার্যকারী একটা অঙ্গ। তার হেলথকে আমরা অবশ্যই ঠিক রাখতে হবে। প্রথমত আমরা সবসময় হাঁটুর ব্যায়াম এবং এক্সারসাইজ বা হাঁটা চলা, যারা আর্লি লাইফ তাদের জিম করতে হবে এবং হাঁটুর পাশাপাশি যে মাসেলস, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, অ্যাডাক্টর, সব মাংসগুলোকে শক্তিশালী করতে হবে এবং যদি তারপরেও যে ব্যথা যদি হয়, ব্যথার কারণ নিরূপণ করে চিকিৎসা করব এবং সবসময় হাঁটুর ব্যাপারে আমরা আরও বেশি যত্নশীল হব। তার সাথে একটু জানতে চাই যে কি কি খাবার খাওয়া উচিত হাঁটুকে ভালো রাখার জন্য বা এই হাড়কে ভালো রাখার জন্য? হাড়কে ভালো রাখার জন্য অবশ্যই দুগ্ধ জাতীয় বা মিল্ক প্রোডাক্ট আমরা খাবো, মাখন, পনির, দুধ এই জাতীয় আমরা খাবো হাড়কে ভালো রাখার জন্য। জয়েন্টকে ভালো রাখার জন্য যদি আর্থ্রাইটিস ধরা পড়ে তবে অবশ্যই মাংস, গরুর মাংস, খাসির মাংস পরিহার করব। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনার শরীরকে ভালো রাখার জন্য অবশ্যই নিয়মিত ব্যায়াম করুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।